বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই আজকে আমি আমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র বাজারজাতকরণ কার্যাবলী চ্যাপ্টারটা নিয়ে আজকে হাজির হয়েছি। ইতিপূর্বে তোমাদের বিভিন্ন ক্লাস নিয়েছি, আমি অনলাইন রিচার্জ নিচ্ছি, আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করছো। আজকে বাজারজাতকরণ কার্যাবলী নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনা থেকে তোমরা জানতে পারবে বাজারজাতকরণ কার্যাবলী কি, বাজারজাতকরণ বিষয়টা কি, বাজারজাতকরণের কার্যাবলী বলতে কি বোঝায় এবং কি কি কার্যাবলী কি কি কাজ বাজারজাতকরণ সম্পন্ন করে থাকে। আমরা প্রথমে যে বিষয়টা বলি যে বাজারজাতকরণ কার্যাবলী বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে বাজারজাতকরণ কি। এটা অলরেডি তোমাদেরকে ক্লাসের মধ্যে একাধিকবার বোঝানো হয়েছিল যে বাজারজাতকরণ বা বিপণন, হ্যাঁ, ইংলিশে যেটাকে বলা হয় মার্কেটিং, বাংলায় বিপণন অথবা বাজারজাতকরণ একই শব্দ। তো এইসব এটা কি আমরা আগে ক্লাসে পড়াইছিলাম যে বিপণন হচ্ছে ওই সমস্ত কার্যাবলীর সমষ্টি যে যা কিনা একটা পণ্য কিংবা সেবা উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে সমস্ত কার্যাবলী সংঘটিত হয় তার সমস্ত কার্যাবলী সমষ্টিকে বলা হয় কি বিপণন। আর বিপণনের কার্যাবলী মানে হচ্ছে কি বাজারজাতকরণ কার্যাবলী। এই কাজগুলোকে এখন আমরা করবো যে কি কি কাজ আমরা আসলে সম্পন্ন করব, এটা নিয়ে আজকে এই টপিকে আলোচনা। আচ্ছা, বাজারজাতকরণ কার্যাবলী কি? বাজারজাতকরণ কার্যাবলী হচ্ছে উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পণ্য বা সেবা সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। এখন একটা উদাহরণ কিংবা গল্পের মধ্যে বলি, তোমরা তোমাদের বাড়িতে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন পণ্যদ্রব্য ব্যবহার করছো, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স, আরো পণ্যদ্রব্য। আমরা স্পেসিফিক একটা যে কোনো একটা পণ্যদ্রব্য নিই যাটা তোমাদের সবার ঘরে আছে, ধরে নিলাম যে ফ্রিজ। দেখবা প্রত্যেকটা ফ্রিজের গায়ে লেখা থাকে মেড ইন, অর্থাৎ কোথায় তৈরি। এখানে অনেক দেশে তৈরি পণ্য পাওয়া যাচ্ছে, যে মেড ইন জাপান, মেড ইন মালয়েশিয়া, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, দেখো প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এরকম লেখা থাকে। ইভেন শুধু এটাই নয়, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে কোথায় উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ কারখানাটা কোথায়। যেমন ধরো তুমি যদি একটা খাবার জন্য একটা বিস্কিটও কিনো, দেখবে বিস্কিটের গায়ে লেখা থাকে যে কোন কোম্পানি, তার উৎপাদন স্থল কোথায়। এখন কথা হচ্ছে, ধরি আমি একটা বিদেশি প্রোডাক্ট ব্যবহার করছি। আমরা প্রত্যেকেই দেখলাম মোবাইল ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করছি, যেটা ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি যেটা বিদেশি, অর্থাৎ দেশের বাইরে তৈরি। ধরে নিলাম যে আমরা একটা টেলিভিশনের নিয়ে কথা বলি, যে টেলিভিশনের মধ্যে লেখা আছে কি মেড ইন জাপান, কিন্তু ব্যবহার করছি আমরা, অর্থাৎ তোমরা তোমাদের বাসায় ব্যবহার করছো। তাহলে একবার চিন্তা করে দেখো তো, ওই টেলিভিশনটা আনার জন্য তুমি কিংবা তোমার কোনো আত্মীয় স্বজন কিংবা কেউ জাপান গিয়েছে? অবশ্যই না। হ্যাঁ, গিয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি অন্য উদ্দেশ্যে, বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রত্যেকটা মানুষ কি জাপানি পণ্য কিনতে হলে কিন্তু জাপান যাওয়ার প্রয়োজন নেই। সেটা আমরা ক্রয় করতে পারছি কোথা থেকে? আমাদের নিকটবর্তী কোন একটা দোকান থেকে, যেখানে ইলেকট্রনিক্স দোকান আছে বা মার্কেট থেকে। তাহলে ওই জাপান থেকে পণ্যটা আমাদের নিকটবর্তী দোকানে, আমাদের নিকটবর্তী দোকান হয়ে আমাদের ঘরে কিভাবে আসলো? হ্যাঁ, তো এই যে কাজগুলা, যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে জাপানের প্রোডাক্টটা আমার ঘরে বা তোমার ঘরে এসে পৌঁছায়, এই সমস্ত কাজগুলিকে একসাথে বলা হয় হচ্ছে কি বাজারজাতকরণ কার্যাবলী কিংবা বিপণন কার্যাবলী। এখন এটা হচ্ছে খুবই স্বল্প পরিসরের সংখ্যাটা,
যে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যাবলীকে বলা হচ্ছে কি বাজারজাতকরণ কার্যাবলী। কিন্তু প্রকৃতপক্ষে বাজারজাতকরণ কার্যাবলীটা এইটার মধ্যেই এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাজারজাতকরণ কার্যাবলীটা আরেকটু আগে থেকে শুরু হয়। যেমন ধরো আমরা ধরে নিলাম যে এই কলমটা টেলিভিশনটা তৈরি হলো যে জাপানে, সেখান থেকে আমাদের দেশে চলে আসলো। সেখানে কি করলো, একজন মধ্যস্থ ব্যবসায়ী তিনি জাপান থেকে ক্রয় করলেন। ক্রয় করার পরে পরিবহনের মাধ্যমে দেশে নিয়ে আসলেন। দেশে নিয়ে এসে গুদামজাত করলেন। গুদামজাতকরণের পরে খুচরা পর্যায়ে আমাদের কাছে বিক্রি করলেন। কিন্তু এতটুকু হচ্ছে, এই সবগুলাই হচ্ছে কি বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু বাজারজাতকরণ কার্যাবলী শুধু এখান থেকেই শুরু নয়, এর আগে থেকেই শুরু হয়ে থাকে। সেটা কিরকম, একটা পণ্য বাজারে ছাড়ার আগেই চিন্তা করতে হয় যে কি ধরনের পণ্য তৈরি করতে হবে। একটা ব্যবসায়ী বা যারা উৎপাদনে যান তারা প্রথমে যে চিন্তাটা করে থাকেন যে কি ধরনের পণ্য উৎপাদন করলে আমরা কি করতে পারবো, বিক্রয় করতে পারবো, কতটুকু উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, হ্যাঁ, কি কোন প্রক্রিয়ায় আমি এই পণ্যটা কি করতে পারবো, বন্টন করতে পারবো, ভোক্তার নিকট পৌঁছাতে পারবো, এই সমস্ত চিন্তা ভাবনা। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে পণ্য তৈরির আগের চিন্তা ভাবনা। যে পণ্যটা তৈরি করার আগে চিন্তা করতে হবে যে আমার মার্কেটটা কোথায় হবে, কোন কোন কাস্টমার বিক্রি করতে পারবো, কতটুকু প্রয়োজন আছে, হ্যাঁ, মানুষ কতটুকু কিনতে পারবে। আমি সারাদিন হিসেবে বানাইলে কিন্তু আমার হবে না। আমাকে আগে চিন্তা করতে হবে যে মানুষ কতটুকু কিনতে পারে, মানুষের কতটুকু প্রয়োজন আছে, অভাব আছে, সেটাকে কি করতে হবে, পরিমাপ করতে হবে। তারপরে পণ্যটা তৈরি করতে হবে। তৈরি করার পরে হচ্ছে কি করতে, উৎপাদন করার পরে সেটাকে গুদামজাতকরণ, তারপরে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, মালিকানা হস্তান্তরের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে, বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে সেটাকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া। এখন এরপরেও কিন্তু বাজারজাতকরণের কার্যাবলী শেষ হয়ে যাচ্ছে না। বাজারজাতকরণ আরো একটু ব্যাপকভাবে কাজ করে। সেটা হচ্ছে কি, যে আমরা মনে করি একটা পণ্য বিক্রি করার পরেই বাজারজাতকরণের কার্যাবলী শেষ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে বিক্রয় উত্তর সেবা একটা বলে কথা আছে। আমরা প্রত্যেকেই দেখবা যে পণ্য কেনার সময়, বিশেষ করে মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক্স যে কোনো কিছু কেনার সময় বলি যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা, যে নষ্ট হয়ে গেলে আপনি ফেরত দিবেন কিনা কিংবা বদলে দিবেন কিনা। ভালো কিছু কিনতে গেলে আমরা কিন্তু প্রত্যেকে এই জিনিসটা চাই যে গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি আছে কিনা। আমরা কিন্তু ওই প্রোডাক্টটাকেই বেশি প্রেফারেন্স দিয়ে থাকি বা কেনার জন্য বেশি আগ্রহী হই, যেটা যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা যদি গ্যারান্টি দেয়, হ্যাঁ আপনি 5 বছরের মধ্যে সমস্যা হলে আপনাকে আমি বদলে দেবো, 2 বছরের মধ্যে সমস্যা হলে আপনাকে এটা চেঞ্জ করে দেবো, এই ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা প্রত্যেকেই খুঁজে থাকি। তো এই যে বিক্রয় করার পরবর্তীতেও তোমাকে সেবা দেওয়া, যে কোনো ধরনের সমস্যা হলে তাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া, হ্যাঁ, কোনো সমস্যা হলে তোমাকে চেঞ্জ করে দেওয়া, বদলিয়ে দেওয়া কিংবা মেরামত করে দেওয়া, এইগুলো হচ্ছে কি বিক্রয় উত্তর সেবা। তারপরে শুধু এই নয়, আরো যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয়, ব্যবহার করতে গিয়ে যদি কোনো ধরনের নতুনত্ব আসে, কেউ যদি ব্যবহার করতে না পারে, শিখিয়ে দেওয়া, এই বিষয়গুলো সবগুলো হচ্ছে কিসের মধ্যে অন্তর্ভুক্ত, হ্যাঁ, বিক্রয়োত্তর সেবা। এই বিক্রয়োত্তর সেবাটা হচ্ছে কি বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি একটু ব্যাপক আকারে বলতে চাই যে বাজারজাতকরণ কার্যাবলী বলতে কি বোঝায়, সেক্ষেত্রে বাজারের গবেষণা, তারপর হচ্ছে কি পণ্যের পরিকল্পনা। বাজার গবেষণা বলতে বোঝানো হচ্ছে এটাই যে কি কি পণ্য তৈরি করা যেতে পারে, কোন পণ্য বাজারে চলবে, এগুলা। তারপর হচ্ছে পণ্য পরিকল্পনা, আমি কোন পণ্যটা তৈরি করবো, কিভাবে তৈরি করবো, কোন মডেল তৈরি করবো, কতটুকু তৈরি করবো, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি পণ্য পরিকল্পনা। তারপর হচ্ছে কি পরিবহন, অর্থাৎ উৎপাদন করার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা কি পরিবহন। তারপর হচ্ছে কি গুদামজাতকরণ, কারণ পণ্য তৈরির সাথে সাথে ব্যবহার করা সম্ভব হয় না, হ্যাঁ, এক জায়গায় তৈরি করে সেটাকে গুদামজাতকরণের পরে পরবর্তীতে ধীরে ধীরে সেটা ডিস্ট্রিবিউশন অর্থাৎ বন্টন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা হয়। তো গুদামজাতকরণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, কোনটা কোন শ্রেণীর, হ্যাঁ, ভালো মন্দ সাইজ আকারে পর্যায়িতকরণ, ক্রমিতকরণ, শ্রেণীকরণ। তারপর হচ্ছে কি মালিকানা হস্তান্তর, অর্থাৎ
পণ্য যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, মালিকানা হস্তান্তর করতে হবে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হবে। যে তৈরি করছে সে যদি মালিকানা হস্তান্তর না করে তার মালিকানার কাছে তার কাছে রেখে দেয় তাহলে কিন্তু পণ্য ব্যবহার করতে কেউ পারবে না। তাহলে মালিকানা হস্তান্তর করতে হবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে, একজন ক্রয় করবে আরেকজন বিক্রয় করবে। তারপরে বিক্রয়োত্তর সেবাদান, এই ব্যাপকভাবে সবগুলো সমষ্টিকে বলা হচ্ছে কি বিপণন কার্যাবলী। এখন এই বিপণন কার্যাবলীকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি সেগুলো আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখাবো। ওকে, আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখবো যে বাজারজাতকরণ কার্যাবলীকে প্রধানত আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি বিনিময় কার্যাবলী, তারপর হচ্ছে কি বন্টন কার্যাবলী, আর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে সহায়ক কার্যাবলী। আচ্ছা, 3 ধরনের কার্যাবলী আমরা সম্পন্ন দেখতে পাই বাজারজাতকরণ কার্যাবলীর মধ্যে। তো প্রথমে আমরা আলোচনা করি যে বিনিময় কার্যাবলী। এখন আমি প্রত্যেকটা কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এই প্রশ্নটা তো তোমাদের আসে, যদি বাজারজাতকরণ কার্যাবলী একসাথে যদি কোশ্চেনটা আসে, এটা সম্পর্কে বিস্তারিত লিখতে হলে এভাবে শ্রেণীবিভাগ করে তোমাদেরকে লিখতে হবে। তো এই জন্য প্রথমে আমি সংক্ষেপে আলোচনা করছি, পরবর্তীতে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, যে প্রথম যে হচ্ছে বিনিময় কার্যাবলীর, বিনিময় মানে কি? বিনিময় হচ্ছে কি একজন ব্যক্তির কাছ থেকে আরেকজনকে দেওয়া, একজন নেবে আরেকজন দেবে। এখন এইটা কিভাবে হতে পারে? হ্যাঁ, একজনের কাছ থেকে আরেকজন নেওয়া অর্থাৎ মালিকানা স্থানান্তর করা একজনকে দিতে পারে কিসের মাধ্যমে? শুধুমাত্র কি ক্রয় বিক্রয়ের মাধ্যমে। একজন ক্রয় করবে আরেকজন কি বিক্রয় করবে। তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্রয়। আমরা কোনো কিছু বিক্রয় করতে হলে বা ব্যবসা বাণিজ্য করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? ক্রয় করতে হবে। তাহলে ক্রয় হচ্ছে যে বাজারজাতকরণ কার্যাবলীর প্রথম কাজ, প্রধান ও প্রথম কাজ। কারণ ক্রয় যদি কেউ না করে তাহলে বিক্রয় কোনোভাবেই করা সম্ভব নয়। সেটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান হোক কিংবা বিপণন ধর্মী প্রতিষ্ঠান হোক। আমরা জানি উৎপাদন প্রতিষ্ঠান 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে নিজেরা উৎপাদন করে বিক্রি করা, আর একটা হচ্ছে কারো কাছ থেকে কিনে এনে বিক্রি করা। তুমি যেভাবেই বিক্রি করতে চাও না কেন তোমাকে কি করতে হবে? প্রথমে ক্রয় করতেই হবে। হয় তৈরি পণ্য ক্রয় করতে হবে, নতুবা কি কাঁচামাল ক্রয় করতে হবে। কারণ কাঁচামাল যদি না ক্রয় করি তাহলে উৎপাদন করবো কি দিয়ে? তাহলে বাণিজ্যিক বাজারজাতকরণ কার্যাবলী, বিপণন কার্যাবলীর প্রথম ও প্রধান কাজ হচ্ছে কি ক্রয়। তাহলে ক্রয় বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বা দ্রব্যের মালিকানা একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির নিকট হস্তান্তরিত হয় বা স্থানান্তরিত হয়, সেটাকে বলা হচ্ছে কি ক্রয়। আচ্ছা, তাহলে পরবর্তী কাজটা কি? বিক্রয়। পরবর্তী কাজ হচ্ছে কি বিক্রয়। প্রথম কাজ হচ্ছে ক্রয়, তারপরের কাজটা হচ্ছে কি বিক্রয়। এখন বিক্রয় বলতে কি বোঝায়? আমরা জানি যে যখনই ক্রয় করা হয় তখনই বিক্রয়ের কাজ সংগঠিত একসাথেই হয়। একজনের কাছে ক্রয়, আরেকজনের জন্য সেটা হচ্ছে কি বিক্রয়। তবে আমরা বিক্রয়ের চিন্তাটা একটু অন্যভাবে করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যারা বিক্রয় করবেন তারা ক্রয় করার আগে কতগুলো জিনিস চিন্তা করতে হয়, মাথায় নিয়ে তারপর ক্রয় করতে হয়। সেটা হচ্ছে কি যে ভোক্তার প্রয়োজন নির্ধারণ, যে আমি কতটুকু ক্রয় করব, আমি ততটুকুই ক্রয় করব যতটুকু আমি বিক্রি করতে পারবো। নাকি সারাদিন শুধু ক্রয় করলাম বিক্রি করতে পারলাম না, তাহলে তো ব্যবসায় লাভ দিই, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে? যে ক্রয় করার আগে চিন্তা করতে হবে, বিক্রয় নিয়ে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে কি যে ভোক্তার প্রয়োজন নির্ধারণ করতে হবে, তারপর চাহিদা সৃষ্টি করতে হবে। তারপর হচ্ছে কি ক্রেতার অনুসন্ধান করতে হবে। এই বিস্তারিত আলোচনা করে আমরা বিক্রয় নিয়ে যখন ব্যাপকভাবে আলোচনা করবো তখন আমরা আবার বলবো যে বিক্রয় করতে গেলে আমরা কেন এগুলো নির্ধারণ করবো। ওকে, তারপরে কি কি করতে হবে আবার বলি, যে ভোক্তার প্রয়োজন নির্ধারণ করতে হবে, চাহিদা সৃষ্টি করতে হবে, ক্রেতা অনুসন্ধান করতে হবে। আমি কার কাছে বিক্রি করবো সেটা আমাকে আগে থেকে খুঁজে নিতে হবে, জানতে হবে আমি কার কাছে বিক্রি করতে পারবো। সেটা না জেনে আমি নিশ্চয়ই কি ক্রয় করতে পারবো না। তারপরে পণ্য সম্পর্কে ক্রেতাকে কি করতে হবে? উপদেশ দান করতে হবে। যে আমরা যখন কোনো পণ্য কিনে নিয়ে আসি তখন দেখবেন অনেক সময় যে দোকানি কিংবা যে বিক্রি করছেন তিনি বিভিন্ন ভাবে বলে দেন এটা তখন ব্যবহার করবেন। যে আপনার মোবাইল কিনলে বলে দেয় যে আগে 6 ঘন্টা চার্জ দিবেন,
হ্যাঁ ফ্রিজ কিনলে বলে দেয় আজকে না একদিন পরে লাইন দিবেন, এই ধরনের কিছু উপদেশ দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে আলাপ আলোচনার মাধ্যমে কি করতে মালিকানা সত্ত্ব পরিবর্তন করা, এই সবকিছু এই কাজগুলো সমষ্টি দিয়ে বলা হচ্ছে কি বিক্রয়। আচ্ছা, তো বিনিময় কার্যাবলীর এই প্রথম দুইটা কাজ হচ্ছে কি ক্রয় এবং বিক্রয়, আমরা মোটামুটি ভাবে ধারণা পেলাম। এরপরে আসি যে বন্টন কার্যাবলী। দেখো কাজের ধরনটার মধ্যে কিন্তু কি আমরা বুঝতে পারছি কোনটা কোন ধরনের কাজ হবে। বিনিময় মানে কি এক আদান প্রদান, ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে করতে হবে। তারপরে বন্টন কার্যাবলী, তোমাদের যদি এক কথায় কোশ্চেন আসে যে কি যেন বলে যে বিক্রয় বিপণনের কোন ধরনের কার্যাবলী, যে বন্টন কার্যাবলী, বিনিময় কার্যাবলী না সহায়ক কার্যাবলী, অবশ্যই বলতে পারবে যে বিক্রয় কিংবা ক্রয় হচ্ছে কি বিনিময় কার্যাবলী, নাকি পারবে না? ওকে, এরপর সব বন্টন কার্যাবলী কি? বন্টন মানে ডিস্ট্রিবিউশন, বন্টন করে দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া। সেটার মাধ্যমে কি কি হয়? প্রথমে যেটা হচ্ছে কি পরিবহন, কারণ আমরা জানি উৎপাদন করা হয় জাপানে, আমেরিকায়, সুইজারল্যান্ড, যেখানে উৎপাদন করে না কেন সেখান থেকে পরিবহনের মাধ্যমে পণ্যটা বাংলাদেশে আসবে। কিংবা যদি দেশের ভিতরে উৎপাদন করা হয়, প্রত্যেকটা পণ্যের গায়ে লেখা থাকে কোথায় উৎপাদন করা হয়, ঢাকায়, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সব জায়গায় যেখানে হোক না কেন দেখবো লেখা থাকে। তো যেইখানে যে প্রতিষ্ঠানে পণ্যটা উৎপাদন করা হয় সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, সেটাকে ভোক্তার নিকট নিয়ে আসার জন্য অবশ্যই কিসের প্রয়োজন? পরিবহনের প্রয়োজন। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক জায়গা থেকে পণ্যটা আরেক জায়গায় নিয়ে আসা হয়। যদি পরিবহন ব্যবস্থা না থাকতো বা যদি পরিবহন ব্যবস্থা না থাকলে কোনোভাবেই পণ্যদ্রব্য ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া সম্ভব হতো না। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে কি গুদামজাতকরণ। গুদামজাতকরণ হচ্ছে যে পণ্যটা তৈরি হয় একটা সময়, ব্যবহার করা হয় কি আর একটা সময়, কিংবা উৎপাদন করা হয় খুব দ্রুত সময়ের মধ্যে, কিন্তু ব্যবহার করতে অনেকটা সময় লাগে। কিংবা উৎপাদনকারী উৎপাদন করার পরে বন্টনের আগ পর্যন্ত একটা নির্দিষ্ট স্থানে সেটাকে সংরক্ষণ করতে হয়। এটাকে বলা হয় হচ্ছে কি গুদামজাতকরণ। অর্থাৎ পণ্য উৎপাদনের সময় থেকে ভোক্তার ভোগের সময়ের মধ্যবর্তী সময়ে, হ্যাঁ, যে পণ্যদ্রব্যগুলাকে যেখানে সংরক্ষণ করা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কি গুদামজাতকরণ। গুদামজাতকরণ যদি না করা হতো কিংবা না করা যেত, তাহলে পণ্য সামগ্রী আমরা ঠিক মতো ব্যবহার করতে পারতাম না, অধিকাংশ পণ্য সামগ্রী নষ্ট হয়ে যেত। তারপর হচ্ছে কি মোড়কীকরণ। মোড়কীকরণ মানে হচ্ছে কি প্যাকেজীকরণ। আমরা যে কোনো পণ্য কিনতে গেলে থেকে একটা প্যাকেট থাকে, সুন্দর একটা প্যাকেট করা থাকে। এই প্যাকেটটা কেন করা হয়? প্যাকেটটা দেখবা এক এক পণ্যের প্যাকেটটা এক এক রকম হয়। এটা কি প্যাকেটটা মানে মোড়কীকরণ। হ্যাঁ, তো ইংলিশ হচ্ছে প্যাকেট, বাংলায় মোড়ক। এটা কেন দরকার? পণ্যটাকে বিভিন্ন কারণে মোড়কীকরণটা প্রয়োজন। প্রথমত হচ্ছে কি পণ্যটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ দেখবা যে পণ্যটা আমরা ব্যবহার করি, সে পণ্যটা উৎপাদনকারীর নিকট থেকে আমাদের নিকট আসতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক সময়ের ব্যবধান থাকে। তো সেই দীর্ঘ পথ, দীর্ঘ সময় পণ্যটাকে সংরক্ষণ করতে গিয়ে মানে কি বলে এটাকে, তার ক্ষতি যাতে কোনো ধরনের ফিজিক্যাল যাতে কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, প্রোটেকশন দেওয়ার জন্যই কি দরকার হয়? এই মোড়কীকরণ দরকার। প্যাকেট করা থাকলে পণ্যটা সাধারণত নষ্ট হয় না। দেখবা বিশেষ করে ইলেকট্রনিক্স কোনো কিছু কিনতে গেলে টেলিভিশন, ফ্রিজ এত সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয়, ভিতরে বিভিন্ন ধরনের কাগজ, বিভিন্ন টকশিট, বিভিন্ন কিছু দিয়ে এটাকে এরকম ভাবে প্যাকেট করা হয় যাতে পরে গেলেও এটা কোনো ধরনের ক্ষতি না হয়। প্রত্যেকটা প্রকারের খাবারের জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কি করতে সুন্দর করে প্যাকেট করে দিতে হয়, যাতে করে পণ্যটা কি করতে না হয়, নতুন ধরনের ক্ষতি না হয় এবং দেখতে সুন্দর থাকে, ঝকঝকে চকচকে থাকে। ওকে, তাহলে মোড়কীকরণ বলতে বোঝানো হয়েছে ওইটা কি যে কোনো পণ্যকে তার সুরক্ষা দেওয়ার জন্য, তার ফিজিক্যাল সুরক্ষা দেওয়ার জন্য এবং যে সময়টা উৎপাদনকারী নিকট থেকে ভোক্তার নিকট আসতে পর্যন্ত সংরক্ষণ করতে ওই সময়টুকু যেন কি করতে সেই পণ্যটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আচ্ছা, তাহলে আমরা বন্টন কার্যাবলীগুলো দেখতে পেলাম বা শিখলাম। এখন আমরা অবশ্যই পরীক্ষার হলে যদি আসে যে বাজারজাতকরণের বন্টন কার্যাবলীগুলো কি কি লেখো।
তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে পরিবহন, গুদামজাতকরণ এবং প্রক্রিয়াকরণ। তারপরে আসি সহায়ক কার্যাবলী। আমরা জানি যে শুধুমাত্র বিনিময় কিংবা বন্টন কার্যাবলীর মাধ্যমে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয় না, আরো অনেক ধরনের কাজ বাকি থাকে যেগুলোকে আমরা কি না করলে অবশ্যই বাজারজাতকরণ কার্যাবলী সম্পন্ন করা সম্ভব হয় না। সেটা হচ্ছে কি অর্থ সংস্থান। আমরা যা কিছুই করি না কেন, হ্যাঁ, একদম ব্যবসায় চিন্তা ভাবনা থেকে শুরু করে যে কোনো কাজ শুরু করে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের সাথে জড়িত হচ্ছে কি অর্থ। তো অর্থটা যদি আমরা সঠিকভাবে সংস্থান করতে না পারি, কি পরিমাণ অর্থ লাগবে, হ্যাঁ, চিন্তা করতে হবে কতটুকু অর্থ লাগবে, কোথা থেকে অর্থ আসবে, কিভাবে আসবে, হ্যাঁ, এবং অর্থটা লাভজনক উপায়ে কোন কোন খাতে ব্যবহার করা যাবে, ব্যবহার করতে হবে, এই সমস্ত কার্যাবলীটা কি করতে হয় বিপণনের একটা অন্যতম কার্যাবলী। তারপর হচ্ছে কি ঝুঁকি গ্রহণ। আমরা জানি প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটা কাজের মধ্যে কি থাকে ঝুঁকি বিদ্যমান। অর্থাৎ আমরা যদি ব্যবসা করতে যাই, ব্যবসা করতে গেলে যে আমাদের প্রত্যেকবার লাভ হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, লাভ হতে পারে, লস হতে পারে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে ঝুঁকি নিতেই হবে। তো ঝুঁকি নেওয়াটাও হচ্ছে কি বাণিজ্যিক কার্যক্রমের একটা অন্যতম কাজ। তারপর হচ্ছে কি মান নির্ধারণ ও শ্রেণীকরণ। আমরা জানি প্রত্যেক পণ্যের মান একরকম নয়, কোনোটা ভালো পণ্যের, কোনোটা কিছুটা খারাপ থাকে, কিছুটা আরো দুর্বল থাকে, কিছুটা আরো ভালো থাকে। আমরা প্রত্যেকটা পণ্য কিনতে গেলে দেখি যে দোকানিরা আমাদেরকে বিভিন্ন কোয়ালিটি দেখায়, হ্যাঁ, কোয়ালিটি দেন, এটা এত ভালো, এটার থেকে আরো ভালো, এটার থেকে আরো ভালো। তো এই ধরনের হচ্ছে কি মান নির্ধারণ করতে হবে, তারপরে এটাকে শ্রেণীবদ্ধ করে আলাদা আলাদা করে কি করে রাখতে হবে। এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে অন্যতম কার্যাবলী। তারপর হচ্ছে কি বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে যে বাজারে কোন ধরনের পণ্যটা কাস্টমাররা বেশি চাচ্ছেন, হ্যাঁ, কি 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 ফিচার থাকলে, কি কি সুবিধা থাকলে পণ্যটা বেশি কেনা হচ্ছে, বা কি কি কারণে পণ্যটা কাস্টমাররা নিতে চাচ্ছেন না, কি কি অভিযোগ দিচ্ছেন, এই সমস্ত তথ্য সংগ্রহ করা বাজারজাতকরণের একটা অন্যতম সহায়ক কার্যাবলী। তারপর হচ্ছে কি বিক্রি উদ্দেশ্য, যেটা অলরেডি আমি আগেও বলেছি, বিক্রি করার পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা হয়, হ্যাঁ, সেটা মেরামত করে দেওয়া কিংবা চেঞ্জ করে দেওয়া, বদলিয়ে দেওয়া, যে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের জ্ঞানগত সমস্যা চালাতে না পারলে তাদেরকে শিখিয়ে দেওয়া, এই সব কিছু হচ্ছে কি বিক্রয় পরবর্তী বিক্রি হচ্ছে সেবার অন্তর্ভুক্ত। তো আমরা বাজারজাতকরণের যে কার্যাবলীর মধ্যে আজকে শিখলাম যে বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। আজকের ক্লাসে আমি এতটুকুই দিলাম। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এই বিস্তারিত ক্লাসগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।